স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে রাজশাহীতে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 244 জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা খলিলুর রহমান মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। পুলিশ বলছে, এজাহারে উল্লেখ থাকা আসামি ছাড়াও বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের নাম অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে। আলী রায়হান হত্যা মামলায় 127 জন এবং সাকিব আঞ্জুম হত্যায় 117 জনকে আসামি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, অভিযোগপত্রের তথ্য প্রমাণ দিয়ে আসামিদের দোষী প্রমাণ করা সহজ হবে। গত বছরের 5ই আগস্ট নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে সাকিব আঞ্জুম ও আলী রায়হান নিহত হন। সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো, অর্থাৎ যেগুলো আদালতে প্রমাণ করা যাবে, অকাট্য তথ্য, এই অকাট্য তথ্য, পাবলিক সাক্ষী এবং ভিডিও, এই সবগুলোকে বিশ্লেষণ করেই এই আসামিদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমি মনে করি যে এই তদন্তকারী কর্মকর্তা যারা তদন্ত করেছেন সঠিকভাবে তদন্ত করেছেন এবং রাষ্ট্র এটাতে সঠিকভাবে চার্জশিট গ্রহণ করবে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা নেই। হাইকোর্টের স্থগিত আদেশ বাতিল করে চেম্বার আদালতের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত রেখে আজ শুনানির দিন ঠিক করেন। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে সোমবার রিটের শুনানি শেষে নির্বাচন প্রক্রিয়া 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। অভিযোগ যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে আবেদন করতে রিটকারীকে নির্দেশ দেওয়া হয়। স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছিল। কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে আলী হোসেনকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন। এর আগে সোমবার ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন আলী হোসেন। পরে এই ঘটনায় 2টি পৃথক কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা সংঘর্ষের মামলায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জোবরা গ্রাম সহ আশেপাশের এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন এজাহারভুক্ত আসামি। এদিকে টানা 3 দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসে এসেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। তবে স্বাভাবিকের তুলনায় উপস্থিতি একেবারেই কম ছিল। কিছু বিভাগের বিভিন্ন বর্ষের ক্লাস চললেও অধিকাংশ ক্লাসই ছিল ফাঁকা। এদিকে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এখনও কাটেনি। একই সাথে দ্রুত পরীক্ষা শুরুর তাগিদ তাদের। এদিকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছে যৌথ বাহিনী। নিয়মিতভাবে চলাচল করছে শাটল ট্রেন। এর আগে গেল শনিবার রাতে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে প্রায় 250 জন আহত হন। এর জেরেই বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ওই 2 নম্বর গেট এরিয়ে থাকতো যারা, তো তারাও তাদের বাসায় গিয়ে তাদের বই খাতা নিয়ে আসার সেই সুযোগ এখনো পাচ্ছে না, সেই সাহস এখনো পাচ্ছে না। গত 2 দিন পরিস্থিতি তো আপনারা দেখছেন, সবখানেই দেখা যাচ্ছে পরিস্থিতি একটু খারাপ ছিল। আমাদের নিরাপত্তা কে দিবে? প্রশাসন তো দিতে পারতেছে না। পুনরায় যাতে করে তারা সেশন জ্যামে না পড়ে, সেজন্য আমাদের 1 নম্বর করণীয় হলো ক্লাস, পরীক্ষা সবকিছু চালু রাখা। আর চালু রাখতে গিয়ে ছাত্রছাত্রী যাতে করে পুরোপুরি নিরাপদ থাকে, এর জন্য আমাদের যা করণীয় আছে আমরা সব করব। শিক্ষকদের পক্ষ থেকে যা করণীয় আছে সবাই করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘাত পূর্ববিরোধের জের। বিচিত্র নানা কারণে 2 পক্ষ জড়িয়ে যায় হাতাহাতিতে, মারামারি কিংবা রক্তক্ষয়ী সংঘাতে। আবার উভয় পক্ষই নিজেদের শান্তিপ্রিয় দাবি করলেও অশান্তির মূলে দুষছেন আধিপত্যকেই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এসব সংঘাত নিরসনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা নিয়ে আছে নানা প্রশ্ন।
ছোটখাটো ঝগড়া বাদ দিয়ে চলতি বছরে 2 বার এবং গত বছর 2 বার সংঘাতে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী। এর আগেও ছোট ছোট কারণে অনেকটা নিয়ম করেই সংঘাতে জড়ায় দুই পক্ষ। চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এখানকার বিভিন্ন স্থায়ী বাসিন্দাদের মধ্যে একটি অংশীদারিত্বমূলক যোগসূত্রই রয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে এই দুই পক্ষের মধ্যে নানা সংঘাতে এই সম্পর্কই প্রশ্নের মুখে পড়েছে বারবার। শিক্ষার্থীরা বলছেন, আবাসন, যাতায়াত, কেনাকাটা সহ নানা কারণে পাশের অন্তত 3টি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ তাদের। তবে বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর মানসিক দূরত্ব থাকে সব সময়। আমি মনে করি এগুলো একটা স্থানীয়দের সাথে সাইকোলজিক্যাল সমস্যা স্টুডেন্টদের। ওরা ওই স্থানীয়রা মনে করতেছে বহিরাগতরা এসে তাদের দখল করে নিচ্ছে। আবার বাণিজ্যিক, কৃষি, পেশাগত কারণে ক্যাম্পাসের উপর নির্ভরশীল স্থানীয়রা। পারস্পরিক নির্ভরতাকে টেকসই করতে কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে মনে করেন তারা। পিছনে একটি অশুভ শক্তির ইন্ধন রয়েছে। এই ইন্ধন যাতে করে আগামীতে তারা কোনো ডেস্ট্রয় হয়ে যায় সেজন্য আমাদের কাজ করতে হবে। সাম্প্রতিক ঘটনার পর দুপক্ষের সম্পর্ক উন্নয়নের চেষ্টার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেরকম আমরা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, অন্যদিকে গ্রামের সাথেও সম্পর্ক আমাদের কি স্থিতিশীল রাখতে হবে। একযোগে যদি আমরা যদি সহাবস্থান যদি না থাকে, শান্তিপূর্ণ যদি না থাকে, তাহলে তো পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণে যাবে না। মূল কারণকে পাশ কাটিয়ে যাওয়ায় পারস্পরিক এই বিরোধের অবসান হচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হয়েছে। 2 দিন বন্ধ থাকার পর সকাল থেকে সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। 10:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে আসেন উপাচার্য। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় 4 ঘন্টা বৈঠক করেন। এ সময় আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। বৈঠক শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হক জানান, সিন্ডিকেট বৈঠক শেষে বিজ্ঞপ্তি আকারে হল ছাড়ার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে। এছাড়া 1 সপ্তাহের মধ্যে শুরু হবে ক্লাস পরীক্ষা। হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আর পশুপালন ও ভেটেরিনারি অনুষদকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার পর উৎসব মুখর পরিবেশে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ। 3 দফা মেয়াদ বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন কমিশন শেষ মুহূর্তে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কমিশন তার স্বচ্ছতা বজায় রাখবে বলে প্রত্যাশা প্রার্থীদের। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তারা। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন করে 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 14 সেপ্টেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। একই দিন গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ক্যাম্পাসের সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছে, শুধুমাত্র রাকসুতে ভোট দেওয়াটাই ওদের ছিল। এটা প্রশাসন ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম বর্ষদের অন্তর্ভুক্ত করার। ফার্স্ট ইয়ারকে ইনভলভ করার জন্য মনে হচ্ছে যে এখন রাকসুর পরিবেশটা আগে থেকে অনেক ভালো এবং সকল দাবি দাবা পূর্ণ হয়েছে, যার ফলে মনে হচ্ছে যে এখন রাকসুতে আর কোনো সমস্যা হবে না। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনুষদ থেকে হল তো বটেই, ক্যাম্পাসের মোড়ে মোড়ে এখন নির্বাচনী আমেজ। ইশতেহারের ঝাঁপি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বাস্তবায়নের প্রতিশ্রুতি। আর যাচাই বাছাই করে ভোটাধিকার প্রয়োগের কথা বলছেন শিক্ষার্থীরা। নির্বাচনী আমেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 6ষ্ঠ দিনের প্রচারণায় বিভিন্ন অনুষদ আর হলগুলোতে ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে বিভিন্ন পয়েন্টে গণসংযোগে ব্যস্ত অনেকে। এরই মধ্যে প্রায় সব প্রার্থী ঘোষণা করেছেন নির্বাচনী ইশতেহার। ভোটারদের কাছে গিয়ে সেই ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। হলে হলে ফ্যাকাল্টির সামনে যাচ্ছি, আমাদের এর ভাই বোনদেরকে সমস্যার কথাগুলো আমরা শুনতেছি, আমরা তাদের কাছে আমরা দোয়া চাচ্ছি, তাদের মূল্যবান ভোট চাচ্ছি, যাতে আমরা আমাদের
পূর্ণ প্যানেল জয়যুক্ত হতে পারি। প্রশাসন অনেক বিধিনিষেধ আরোপ করেছেন, ক্লাসরুমে যেতে পারছি না, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির সামনে অল্প সংখ্যক বোর্ড দিয়েছে যেগুলোতে পোস্টার ছাড়ানো যাচ্ছে না। তো এই প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি, অক্লান্ত পরিশ্রম করছি। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে শিক্ষার্থীদের পক্ষে যেহেতু আমরা কাজ করেছি, সেহেতু তাদের সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখছে। কথার মায়াজালে না আটকে যাচাই বাছাই করে ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। ক্যাম্পাসে পরিবেশ উন্নয়নে যোগ্যরাই পছন্দের তালিকায় শীর্ষে থাকবেন। যাকে মনে করব যে সে যোগ্য প্রার্থী, সে তার কাজগুলো করতে পারবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাকেই ভোট দেব। শুধু তাদের ইশতেহারগুলো পড়ে তাদেরকে ভোট দেব না বা মুখ চেনা অবস্থা তাদেরকে ভোট দেব না, আমরা যথেষ্ট যাচাই বাছাই করে তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুপাতিক ভোট কি তা সাধারণ মানুষ জানে না, এমন মন্তব্য করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ সরাসরি ভোট দিতে পছন্দ করে, সেটাই হওয়া উচিত। দুপুরে দোহারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, 16 বছর ধরে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শেখ হাসিনার সময় কেউ ভোট কেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারেনি। সুযোগ এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। এ সময় তিনি ডাকসু নির্বাচনে সব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্যানেলের প্রার্থীকে ভোট দিতে সবাইকে আহ্বানও জানান। কারণ জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা, না এটা ধান, না এটা নদী কি। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে মাসভিত্তিক রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আগস্টে সর্বোচ্চ 1,22,500 কন্টেইনার ওঠানো নামানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুপুরে সিডিডিএল আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিটির চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন জানান, 7 জুলাই বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডকে। দায়িত্ব নেওয়ার পর এনসিটিতে প্রতিদিন গড়ে 3,500-এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হচ্ছে, যা আগে হতো 2,500-এর মতো। আগস্টে টার্মিনালটির 4টি জেটি ব্যবহার করে জাহাজ থেকে 1,22,517 টিইইউএস কন্টেইনার ওঠানো নামানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যেটা বর্তমানে 3.3 মিলিয়ন রয়েছে, এটা আগামী 6 মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বছর আমরা কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতায় অতীতের সমস্ত রেকর্ডকে আমরা অতিক্রম করতে পারব। নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় উত্তরা ইপিজেডের 24টি কারখানার সব কার্যক্রম বন্ধ রেখেছে বেবজা কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে নির্বাহী পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বৃহস্পতিবার কারখানাগুলো খুলবে কিনা এ বিষয়ে রাতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরা ইপিজেডে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহত হন। এই ঘটনায় 5 জন গুলিবিদ্ধ সহ আহত হন আরও অন্তত 20 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এবার থাকছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। চলতি বছর তরুণদের মধ্যে ডেঙ্গু শনাক্তের হার বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন 21 থেকে 40 বছর বয়সীরা। আর এই বছর মারা যাওয়া 125 জনের মধ্যে 70 জন পুরুষ আর নারী 55 জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বিস্তারে অপরিকল্পিত নগরায়ন, মশক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা সহ বেশ কিছু কারণ রয়েছে। এছাড়া ডেঙ্গুতে মৃত্যুর পেছনে অতিমাত্রায় কেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থাকেও দায়ী করছেন তারা। গ্রামাঞ্চলের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা থাকলে আক্রান্তের সংখ্যা অনেকাংশে কমানো যেত বলেও মত বিশেষজ্ঞদের।
জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বেশি করে পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। এছাড়া মশক নিধনে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ডেঙ্গি চিকিৎসার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অতিমাত্রায় কেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থা, এবং এই কারণে কিন্তু আমাদের রোগী অনুপাতে মৃত্যুর হারটা বেশি। যদি আমাদের দোরগোড়ায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যদি এটা গ্রামে আছে, শহরে নেই, ডেঙ্গু টেস্ট করবার যদি কোনো ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তারা জ্বর হলেই বা শরীর খারাপ লাগলে তারা সেটা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে টেস্ট করতে পারত। সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলা সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক বেলাল। এ সময় সড়কে স্পিড ব্রেকার ও স্থায়ী ট্রাফিক পুলিশের দাবিতে প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার বন্দরখোলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পটুয়াখালীতে লোহালিয়া নদীর পৃথক স্থান থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নদীর ধলু হাওলাদার বাড়ির সংলগ্ন স্থান থেকে রেজাউলের মরদেহ এবং রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তুহিন গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হন। আর রেজাউল একই দিন সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। একদিনে 2টি মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। 2 যুবকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সড়কের পাশ থেকে বিজন কুমার দে নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার চুমুরিয়া গ্রামের ওয়াবদা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। তবে তার মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ। নাটোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। একদিনেই সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। এদের মধ্যে শিশু, বয়স্ক ও নারীর সংখ্যাই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পৌরস ভার, কাঁঠালবাড়িয়া, চৌকিরপাড় ও ঝাউতলা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এদের মধ্যে পুরুষ 66 জন, নারী 55 জন ও শিশু রোগী রয়েছেন 26 জন। এসব রোগীর মধ্যে গুরুতর অসুস্থ আছেন 17 জন। রোগীদের জন্য হাসপাতালে সকল প্রস্তুতি নেওয়া আছে। পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। ডায়রিয়ার প্রকোপ বাড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কমিটি টিম গঠন করা হয়েছে। এছাড়া এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। আমাদের এলাকার পৌরসভার সাপ্লাইয়ের পানি যারা যারা খাইছে তাদেরই ডায়রিয়া এবং বমি। অন্য জায়গা থেকে সংগ্রহ করে স্যালাইনের সরবরাহ নিশ্চিত রাখা হবে। আর চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকরা নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছেন। মেডিকেল টিম প্রয়োজন হলে তারা স্পটে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে সেটা স্পটেও চিকিৎসা দেবেন। একজন সরকারি কমিশনার, তারপর পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্যের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি সহ যে এরিয়ায় এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং অল্টারনেটিভ বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করার আমাদের প্ল্যান আছে। আমরা এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, হঠাৎ করে এইভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কি জানা যাচ্ছে, আর হাসপাতালগুলোতে চিকিৎসা কেমন চলছে, চিকিৎসকরা রোগীদের কি নির্দেশনা দিচ্ছেন? এখন পর্যন্ত আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে এখন পর্যন্ত যেটুকু আমরা জানিয়েছেন যে শুধুমাত্র নাটোর পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড আছে, 2 নম্বর ওয়ার্ডের ঝাউতলা, ফুলবাগান, কালুর মোড়, রথবাড়ি, চকিরপাড় এইসব এলাকার মানুষ কিন্তু আসলে এই ডায়রিয়া যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত যেটা জানা গেছে যে শুধুমাত্র এই যার কারণে এখানে কিন্তু আসলে যে রোগীদের আসলে স্যালাইন রাখা হচ্ছে, এর পরবর্তীতে আসলে কি
চিকিৎসা দেওয়া যাবে সেটা কিন্তু পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে চিকিৎসকরা। তবে এখন পর্যন্ত হাসপাতালে তাদের চিকিৎসা সেবা যথেষ্ট পরিমাণে সরঞ্জাম রয়েছে, যার কারণে এখানকার চিকিৎসকরা এখন পর্যন্ত এটাকে মানে বিকট আকার বলে মনে করছেন না, কারণ যে পরিমাণ স্যালাইন প্রয়োজন এখন পর্যন্ত সেই পরিমাণ স্যালাইন রয়েছে। আরেকটি বিষয় যেটা রয়েছে যে এখানকার যে পৌরসভা কর্তৃপক্ষ যে পানিটা সরবরাহ করে, এই পানিটাতে আসলে নাটোরে কিন্তু 11টি পাম্পের মাধ্যমে নাটোর পৌরসভা এলাকায় পানি সরবরাহ করা হয়, যার কারণে 11টি পাম্পের মাধ্যমে নাটোর পৌরসভা এলাকায় পানি সরবরাহ করা হয়। যার কারণে পৌরসভার কর্তৃপক্ষ কিন্তু বলছে যদি এই পৌরসভার পানি থেকে যদি কোনো সমস্যা হতে হয় তাহলে কিন্তু আসলে গোটা নাটোর পৌরসভা এলাকাতে হওয়ার কথা। তারপরেও কিন্তু তারা যে আসলে একটা মনিটরিং কমিটি গঠন করেছে, সেই কমিটি আসলে পানিটা নিয়ে পরীক্ষার জন্য রাজশাহীতে কিন্তু প্রেরণ করেছে আসলে পানিতে কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ এই মেশিনটা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাপ্লাই বসানো রয়েছে, যার কারণে কোনো মেশিন থেকে যদি এই পানিতে সমস্যা হয় তাহলে সেটাও ধরা পড়বে। আরেকটি বিষয় যে এখানে কিন্তু আসলে জেলা প্রশাসন ঘটনা শোনার পর থেকে কিন্তু আসলে এই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসনের এই টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। তারা কিন্তু বলেছেন যে আসলে পানি থেকে যে রোগের কথাটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে সেটা কিন্তু আসলে তারা গুরুত্ব সহকারে দেখছেন, কারণ এই রোগী কিন্তু আসলে ভর্তি হয়েছে শুধুমাত্র এই ডায়রিয়া জনিত রোগের কারণে। হাসপাতাল থেকে 250 শয্যার হাসপাতালে হলেও কিন্তু এখানে পুরাতন বিল্ডিং দিয়ে এখন পর্যন্ত প্রায় 400-র মতো রোগী রয়েছে, যার কারণে চিকিৎসকেরা চিকিৎসা দিতে কিন্তু একটু হিমশিম খাচ্ছেন, কারণ আসলে 250 শয্যার তার হাসপাতাল যে লোকবল থাকার কথা সেই লোকবল হিসেবে কিন্তু আজ প্রায় 400 রোগী হওয়ায় তারা কিন্তু আসলে চিকিৎসা দিয়ে একটু হিমশিম খাচ্ছেন। তবে ডায়রিয়া জনিত যে রোগীগুলো এসেছে তাদের বিষয়ে তারা একটা বিশেষ একটা টিম গঠন করেছে, যে টিমটা আসলে যদি হাসপাতালের রোগীদের বাইরেও যদি ওই বিভিন্ন এলাকায় গিয়ে সেবা দেওয়ার প্রয়োজন মনে করে তাহলে কিন্তু আসলে এখান থেকে একটা মেডিকেল টিম তারা ওই এলাকাগুলোতে যে এলাকায় কিন্তু আসলে এই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই এলাকায় কিন্তু আসলে তারা গিয়ে তারা আসলে রোগীর সেবা দিবেন বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর এর বাইরে জেলা প্রশাসন যে উদ্যোগটা দিয়েছে আসলে যে এলাকায় এই রোগের সমস্যা দেখা দিয়েছে, যে ডায়রিয়া রোগী বেশি আসছে হাসপাতালে, সেই এলাকায় কিন্তু পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেট সরবরাহ করছে। এর বাইরেও কিন্তু আসলে ওই এলাকাগুলোতে কিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে। আমি জেলা প্রশাসক আসমা শেখের সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন যে আসলে কোনোভাবে এই রোগটাকে যাতে বাড়তে দেওয়া না হয় সেই জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে যথেষ্ট নজর রাখছেন এই দিকে, যাতে কোনোভাবে এই রোগটাকে প্রাদুর্ভাব বেশি না হয়। আর তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখানে যে রোগীগুলো তারা কিন্তু আসলে মাত্র 17 জনের অবস্থা সংকটাপন্ন, এটা চিকিৎসক আমাদের জানিয়েছে। এর বাইরে এখনো কিন্তু 2-1 রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে শুধুমাত্র এই ডায়রিয়া জনিত রোগের কারণে। সব মিলিয়ে কিন্তু নাটোরে এখন পর্যন্ত প্রায় আজকে শুধুমাত্র গত 24 ঘন্টা প্রায় 180 থেকে 130 জন রোগী যে ভর্তি হয়েছিল তাদের মধ্যে কিন্তু আসলে অনেকেই এখন কিছুটা মানে সুস্থ হয়েছেন বলে একটা চিকিৎসক জানিয়েছেন। অনেকেই সুস্থ হয়েছেন, কয়েকজনের অবস্থা 17 জনের মতো অবস্থা একটু আশঙ্কাজনক আছে। বাপ্পি লাহিড়ী যাচ্ছেন নাটোর থেকে। সুনামগঞ্জ সদর হাসপাতালে 2.5 কোটি টাকার বিপুল পরিমাণ ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কেউ। সেবা নিতে আসা রোগীদের জন্য বরাদ্দ এতগুলো ওষুধ নষ্ট না হওয়া জনমনে উঠেছে নানা প্রশ্ন। সরকারি সহায়তা থেকে বঞ্চিত এবং সম্পদের অপচয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন আন্তঃবিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা নেয় 1,500-এর বেশি রোগী। হাসপাতাল থেকে দেওয়া হয় না তাদের প্রয়োজনীয় ওষুধ। এমন অভিযোগের মধ্যে সম্প্রতি হাসপাতালের পুরান ভবনের দোতলা গোডাউনে মিলে মেয়াদ উত্তীর্ণ এসব ওষুধ। এতে ক্ষুব্ধ রোগীদের অভিযোগ, বাইরে বিক্রির জন্যই এগুলো মজুদ রেখেছিল হাসপাতালের কর্মীরা। পরশুদিন ভর্তি হয়েছি বাচ্চারে নিয়ে, এখনো পর্যন্ত কোনো মেডিকেল থেকে কোনো ওষুধ নাই, আমরা বাইরে থেকে কিনা দেওয়া লাগে, বাইরে থেকে কিনা দিই। কালকে আমার বাচ্চারে নিয়ে আসছে, আসলে সব ওষুধ কিনে আনছি বাইরে থেকে। ওষুধ আনতে গেলে দেখালো মানুষের অনেক ওষুধ সাপ্লাই নাই, তারা সাপ্লাই পান না, বাইরে থেকে কিনা লাগে। তো অত ওষুধ থাকার পরও মানুষকে ওষুধ নাই। চলতি বছরের মার্চে যোগ দিলেও এখনো দায়িত্ব বুঝে না পাওয়ার দাবি স্টোর কিপার রূপন কুমার দাসের। যোগদান করার পরে আমি এখনো দায়িত্ব পাইনি, বুঝে পাইনি, এইভাবে আছে। আর দায়িত্ব না পেলে তো আর বোঝা যায় না যে কোথায় কি আছে না। জয়েন করার আগে যারা দায়িত্ব পালন করছে এখন নিয়ে তারাই করতেছে। এতগুলো ওষুধ মেয়াদ উত্তীর্ণ কিভাবে হলো তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। মেয়াদ উত্তীর্ণের বিষয়ে যেটা বলতেছেন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই বিষয়ে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। 2.5 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ এসব ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যথানাশক ওষুধই বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই বিষয়টি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো পাওয়া যায় 2.5 কোটি টাকার, তো হরহামেশাই কি আসলে এই হাসপাতাল থেকে এরকম ওষুধ সরবরাহ করা হতো কিনা, পুরো ঘটনাটি নিয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, সুনামগঞ্জের সর্ববৃহৎ হাসপাতাল হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতাল, অর্থাৎ হাওর অধ্যুষিত 12 উপজেলার 12টি স্বাস্থ্য কমপ্লেক্সে যে যদি চিকিৎসা ব্যাহত হয়, তারপর সুনামগঞ্জ সদর হাসপাতালে হচ্ছে সুনামগঞ্জের হাওরবাসীর কিন্তু শেষ ভরসাস্থল। তো এখানে এসে আমরা বরাবরই অভিযোগ পাই যে হাসপাতাল থেকে ওষুধ দেয়া হচ্ছে না। তো হাসপাতালে ডাক্তাররা যে ওষুধ দিচ্ছেন, আন্তঃবিভাগ এবং বহির্বিভাগের যে রোগীরা আসে তাদেরকে বাহির থেকে অধিকাংশ ওষুধই কিন্তু বাহির থেকে কিনতে হচ্ছে, এমনটা আমরা আসলে বরাবরই অভিযোগ পেয়ে থাকি। যদি আমি একটু কথা বলি, চলতি বছরের মে মাসের কথা যদি বলি, মে মাসে দুদকের একটি টিম অভিযান চালিয়েছিল। তখন দুদক আসলে তথ্য প্রমাণ পেয়েছে যে ওষুধ রেখেও কিন্তু রোগীদেরকে ওষুধ দেয়া হচ্ছে না, এমনটাই তারা তদন্তে পেয়েছিল এবং গণমাধ্যম কর্মীদের সাথে দুদক এমনটাই জানিয়ে গিয়েছিল। তো সম্প্রতি যে মেয়াদোত্তীর্ণ যে ওষুধ পাওয়া গেছে প্রায় 2.5 কোটি টাকার, সুনামগঞ্জ সদর হাসপাতালের পুরাতন ভবন এবং নতুন ভবন, এই দুইটি ভবনের 2টি কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। তো এই বিষয়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি, জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুক পেজে একটি যারা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কে আহ্বায়ক করে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু 10 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে। তো তদন্ত কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করার জন্য নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। আসলে এই যে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো পাওয়া গেছে, এতে করে সুনামগঞ্জবাসীর মধ্যে অনেকটাই ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে সচেতন মহলের কথা যদি বলি, সচেতন মহল আসলে অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। কারণ হাওর অধ্যুষিত জেলার যে মানুষ, অনেকটাই সাধারণ মানুষরা আসেন এখানে চিকিৎসা নিতে। অনেকেই আসলে ওষুধের মেয়াদ আছে কি আছে না নাই সেটা আসলে অনেকেই খেয়াল করে না। কিন্তু সচেতন মহল এই বিষয়টাকেই দেখছেন এবং তারা অনেকটাই উদ্বিগ্ন আসলে যে বিগত দিনগুলোতে ওষুধ সরবরাহ করা হয়েছে, অর্থাৎ রোগীদের মধ্যে যে ওষুধই দেওয়া হোক মেয়াদ ছিল কি ছিল না সেটা নিয়ে এখন অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। আর প্রতিদিন আমরা দেখি, যেহেতু একমাত্র বৃহৎ হসপিটালিতে প্রতিদিনই বহির্বিভাগে প্রায় 1 থেকে 1.5 হাজার রোগী চিকিৎসা নিচ্ছে এবং আন্তঃবিভাগেও প্রায় প্রতি গড়ে 3 থেকে 350 রোগী ভর্তি আছেন। তো আমরা গতকালকে যখন এই মেয়াদোত্তীর্ণ ওষুধের খবর আমরা পেয়ে হাসপাতালে গেলাম, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আমরা গিয়েছি, রোগীদের সাথেও কথা বলেছি। তারাও অভিযোগ করছেন যে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে ডাক্তাররা প্রেসক্রিপশনে বাহির থেকে ওষুধ নিয়ে আসার জন্য বলছেন। যে হাসপাতালে আসলে আমরা যখনই যাই তখন, আর এর আগেও আমরা যখন গিয়েছি, দেখেছি নিম্ন একেবারে দরিদ্র শ্রেণীর লোকজন তারাও কিন্তু এখানে আসছেন। তারা আসছে যে সরকারি ভাবে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ পেয়েই কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য আসছে। তো এভাবে যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ বর্তমানে যে 2.5 কোটি টাকার ওষুধ পাওয়া গেছে, সেই ওষুধ নিয়ে জেলা প্রশাসন তথা প্রশাসন সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সাধারণ মানুষ চান এটি সুষ্ঠু তদন্ত হোক এবং যে বা যারা এটার সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার সাথে সুনামগঞ্জের সদর হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকি অভিযান হিসেবে আজ এ দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এর পক্ষে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় জনতা ক্লিনিককে 30,000 টাকা ও নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। মাগুরায় প্রতিবেশীর বিরুদ্ধে এক বাঘ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে সত্যজিৎপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত প্রতিবেশী বাদশা শেখ রাতে গোপনে ঘরে ঢুকে ওই বাঘ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় তার মা দেখে ফেললে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বাচ্চা। বর্তমানে হাসপাতালে কিশোরীটির শারীরিক পরীক্ষা চলছে। এখনও লিখিত অভিযোগ করা না হলেও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিম যেহেতু বাক প্রতিবন্ধী, তার কাছ থেকে কোনো কিছু শোনা সম্ভব হলো না। ভিকটিমের মাকে বললাম দ্রুত থানায় এসে অভিযোগ দায়ের করতে। অভিযোগ দায়ের করার পর আইনি প্রক্রিয়াগুলো যথাক্রমে আগাবে এবং আমরা ঘটনা শোনার পরের থেকে আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করতেছি। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে একের পর এক ডলফিনের মরদেহ। পচন ধরা এসব ডলফিন সৈকত এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো অন্ধকারেই রয়ে গেছে। গত 7 বছরে এভাবে সৈকতে ভেসে এসেছে অন্তত 132টি মৃত ডলফিন, অথচ হয়নি একটি বৈজ্ঞানিক ময়নাতদন্ত। চলতি বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ভেসে আসে অন্তত 8টি মৃত ডলফিন। ডলফিন রক্ষা কমিটি গঠনের আগে সৈকত এলাকায় পচে দুর্গন্ধ ছড়াতো এসব সামুদ্রিক প্রাণী। জেলেদের অসচেতনতা, জালে আটকে শ্বাসরোধ, জাহাজের ধাক্কা কিংবা মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা ডলফিন রক্ষা কমিটির। এটি কি সমুদ্র পানি নষ্ট হওয়ার কারণে হয়েছে কিনা, জলবায়ু পরিবর্তনের ফলে, নাকি প্লাস্টিক বর্জ্য বাড়ার কারণে, নাকি মানব সৃষ্ট কারণে মারা যাচ্ছে? মৃত্যুর কারণ এখন তো আমাদের কিন্তু জানা যায় না এবং গভর্নমেন্টের পক্ষ থেকে এখন তো আমাদের সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলি আছে আমরা বারবার কিন্তু ট্রাই করছি, কথা বলছি যে আসলে কি কারণে এগুলো মারা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো এটা যে আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারলাম না বা ওনারাও আমাদেরকে জানাতে পারেনি। ডলফিন মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। অথবা কি কারণে আমাদের কাছে মনে হচ্ছে এটা মারা যেতে পারে, সেটা একটা ডাটাবেস প্রস্তুত করে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে একটি গবেষণা কার্যক্রম চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করতে পারি কিভাবে সমুদ্র উপকূলের এই ডলফিনগুলোকে রক্ষা করা যেতে পারে। 2018 সাল থেকে এ পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে 132টি মৃত ডলফিন। এর মধ্যে রয়েছে 5টি তিমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। দুর্ঘটনায় আহত মুনতাহা আক্তার চিকিৎসার জন্য 1 লাখ টাকা ও নিহত সুশান্ত চাকমার স্ত্রী সুজন্তা চাকমাকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালানো এবং সড়ক আইন যথাযথভাবে মানার অনুরোধ জানানো হয়। 2023 সাল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেয় বিআরটিএ। স্বাধীনতার 5 দশক পরেও বিদ্যুৎবিহীন রাজশাহী চর আশারিয়া দহের প্রায় 60,000 মানুষ। আধুনিক সভ্যতায় বিদ্যুৎবিহীন দৈনন্দিন জীবন যেখানে অকল্পনীয়, সেখানে দিনরাত বিদ্যুৎ ছাড়াই পার করছেন চরটির বাসিন্দারা। আধুনিক যুগেও তাদের ভরসা মোমবাতি, কুপি ও হারিকেনের আলো। চলতি বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ভেসে আসে অন্তত 8টি মৃত ডলফিন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ সূর্য ডুবলেই যেখানে নেমে আসে অন্ধকার, দিনের আলোতেই প্রয়োজনীয় কাজ সারতে হয় স্থানীয়দের, অথচ 5 কিলোমিটার দূরেই আলো ঝলমলে আধুনিকতার ছোঁয়া। 2015 সালে সোলারের মাধ্যমে কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে একটি বেসরকারি সংস্থা, কিন্তু লোকসানের মুখে 2024 সালের জুনে সেটিও গুটিয়ে নেওয়া হয়। বিদ্যুতের অভাবে পিছিয়ে পড়ছে চরের বাসিন্দাদের জীবনযাপন। চরে কোনো কারেন্টের ব্যবস্থা নাই, এই কারেন্ট না থাকায় আমরা পড়াশোনা করতে পারি না, লেখাপড়া করতে সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না, বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ ফ্যান ছাড়া বাচ্চারা এখন কোনো চলতে পারছে না। অন্য এলাকায় বিদ্যুৎ আছে, আমাদের এলাকায় নাই। ভারতীয় সীমান্ত ঘেঁষা এই জনপদের মানুষ স্বাধীনতার পর থেকেই বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। বছরের পর বছর ধরে বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়ে আসলেও আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। এগুলোর বিষয়ে এখনো কোনো ডেভেলপমেন্ট নাই, কিছুই হয় নাই আর কি। এটা বোর্ডে আমরা উপস্থাপন করতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিদ্যুৎহীন থাকায় সবকিছুতেই পিছিয়ে পড়ছে চর আশারিয়াদহের মানুষ। এজন্য দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।